একজন নারী আতঙ্কে দিশেহারা হয়ে তার হাতের একটি রহস্যময় বস্তু নদীতে ছুঁড়ে ফেলে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। কিন্তু কে জানত পরের সেকেন্ডেই কি হতে চলেছে? কে ভাবতে পেরেছিল কোটি কোটি বছর আগে বিলুপ্ত হওয়া ক্র্যাটাসিয়াস যুগের প্রাচীন রাজত্বকারী ডাইনোসর হঠাৎ করেই ১৯৬৮ সালের ভিয়েতনাম যুদ্ধের ময়দানে ফিরে আসবে? এটাই হচ্ছে ২০২৫ সালের লেটেস্ট সাই-ফাই হরর মাস্টারপিস মুভি প্রিমিটিভ ওয়ার। একটি স্বল্প বাজেটের বি গ্রেড মুভি হওয়া সত্ত্বেও এর শ্বাসরুদ্ধকর সাসপেন্স আর ভয়ঙ্কর পরিবেশ একই বছর রিলিজ হওয়া বড় বাজেটের মুভির রেটিংকেও ছাড়িয়ে গেছে। জুরাসিক ওয়ার্ল্ডের মতো বড় ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলে এটি প্রমাণ করেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রাণীর সামনে মানুষের গর্বের আধুনিক অস্ত্রশস্ত্র কি আসলেই কোনো কাজে আসবে। এই মুভিটি তার সবচেয়ে নিষ্ঠুর উত্তর দিয়েছে। আর এখান থেকেই আমাদের গল্প শুরু হয়। গল্পটি ১৯৬৮ সালের, যখন ভিয়েতনাম যুদ্ধ তুঙ্গে। আমেরিকান সেনাবাহিনীর একটি বিশেষ দল পাইথন স্কোয়াড গহীন জঙ্গলে এক মিশনে গিয়ে হঠাৎ করেই এক অজানা প্রাণীর ভয়ানক আক্রমণের শিকার হয়। চারপাশের দৃশ্য তখন বিভীষিকাময়, রক্তে ভেসে যাচ্ছে মাটি। দলের শেষ জীবিত সৈন্যটি মরিয়া হয়ে তার বন্দুক তাক করে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সে বুঝতেই পারেনি যে ঠিক কোন ভয়ঙ্কর দানবের সামনে সে দাঁড়িয়ে আছে। হেডকোয়ার্টার যখন পাইথন স্কোয়াডের সাথে সব যোগাযোগ হারিয়ে ফেলে, তখন তারা বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়াবহ। তাই তারা সিদ্ধান্ত নেয় নিজেদের সবচেয়ে শ্রেষ্ঠ এলিট ফোর্সকে সেখানে পাঠাবে। এই রেস্কিউ টিম সবেমাত্র ফ্রন্ট লাইন থেকে ফিরেছিল। একটু দম নেওয়ার আগেই তাদের এই ভয়ঙ্কর মিশনে পাঠানো হয়। রাতে ক্যাপ্টেন বেকার তার দলকে নিয়ে হেলিকপ্টারে করে সেই গহীন আদিম জঙ্গলে পৌঁছায়। ল্যান্ড করার পর দলটি চারপাশে তল্লাশি শুরু করে। কাদামাটির মধ্যে বেকার এমন এক বিশাল পায়ের ছাপ খুঁজে পায় যা কোনো সাধারণ প্রাণীর হতে পারে না। এর পরের প্রতিটি আবিষ্কার সবার গায়ে কাটা দিয়ে দেয়। কেউ একজন মানুষের হাতের চেয়েও বড় এক বিশালাকার পালক খুঁজে পায়, আবার কেউ এমন বিশাল মলের স্তূপে পা দেয় যা হাতির চেয়েও কয়েক গুণ বড়। কিছুক্ষণ পর তারা হারিয়ে যাওয়া দলের ফেলে যাওয়া ব্যাগগুলো খুঁজে পায়, যার ভেতরে রিসার্চ স্টেশন ৪ নামের একটি রহস্যময় জায়গার উল্লেখ ছিল। সেখানে চারিদিকে বুলেটের খোসা ছড়িয়ে ছিটিয়েছিল, যা প্রমাণ করে যে এখানে এক ভয়াবহ লড়াই হয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো মৃতদেহই ছিল না। বিপদ আজ করতে পেরে বেকার তার দলকে দ্রুত রিসার্চ স্টেশনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু গহীন জঙ্গলে প্রবেশ করতেই চারপাশ থেকে শির দ্বারা হিম করা সব অদ্ভুত বিকট আওয়াজ ভেসে আসতে থাকে। মনে হচ্ছিল জঙ্গলের অন্ধকারে অসংখ্য হিংস্র পশু লুকিয়ে আছে। দলের সবার স্নায়ু তখন চরম উত্তেজনায় টান টান। নিরাপত্তার জন্য বেকার সবাইকে থামতে বলে এবং পজিশন নিতে নির্দেশ দেয়। কিন্তু সে যখন তার বাইনকুলার দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই আসল আতঙ্ক শুরু হয়। এক অকল্পনীয় দানবীয় শক্তির কাছে মানুষের কোনো প্রতিরোধী কাজে আসলো না। চোখের পলকে এক ভয়ঙ্কর শক্তি ক্যাপ্টেন বেকারকে এক ভয়ঙ্কর শক্তি জঙ্গলের গহীনে টেনে নিয়ে যায়। এর গতি এতটাই দ্রুত ছিল যে বাকি দলের সদস্যরা গুলি চালানোর সুযোগটুকু পায়নি। টেনে নিয়ে যাওয়ার সময় বেকার তার প্রফেশনালিজম কাজে লাগিয়ে অন্ধের মতো ট্রিগার চাপতে থাকে, যতক্ষণ না তার বন্দুকের গণি শেষ হয়। কোনো মতে সে সেই দানবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। দলের লোকেরা যখন দৌড়ে সেখানে পৌঁছায়, তখন সেই দানবটি অন্ধকারে মিলিয়ে গেছে। বেকার যদিও দানবটাকে পরিষ্কারভাবে দেখতে পারেনি, তবে সে নিশ্চিত ছিল যে এটা কোনোভাবেই বাঘ বা সাধারণ কোনো প্রাণী নয়। এত কিছুর পরও এই এলিট ফোর্স পিছু হটার পাত্র নয়। তারা ম্যাপে থাকা ৪ নম্বর রিসার্চ স্টেশনের দিকে এগোতে থাকে। কিন্তু তারা জানত না যে এক ভিয়েতনামি নারী সৈন্যের পথপ্রদর্শনে একটি সোভিয়েত স্পেশাল ফোর্সও ঠিক একই উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছেছে। সোভিয়েতদের টার্গেট ছিল আমেরিকান এই রেস্কিউ টিম। কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারে যে এই জঙ্গলে তৃতীয় আরেক শিকারীও ঘাপটি মেরে আছে। দলের একেবারে শেষে থাকা এক সোভিয়েত সৈন্য হঠাৎ করেই গাছের অন্ধকারে মিলিয়ে যায়। সঙ্গীরা যখন ফিরে আসে, তারা মাটিতে শুধু পাজা রক্ত আর ছিন্ন ভিন্ন একটা মৃতদেহ দেখে। সোভিয়েতরা ভেবে নেয় যে এটা আমেরিকানদের কাজ এবং তারা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। অন্যদিকে বেকার এবং তার দল পথে হাঁটার সময় হাতের তালুর সমবান বিশাল দাঁত খুঁজে পায়, যা তাদের সন্দেহকে আরও জোরালো করে। এই জঙ্গলে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর দানব আছে। এরপর তারা সোজা রিসার্চ স্টেশনে যাওয়ার এক অন্ধকার সুড়ঙ্গ পথ আবিষ্কার করে। গুহার ভেতরে প্রবেশ করতেই তাদের টর্চের আলো গিয়ে পড়ে কয়েকটি পচা গলা মৃতদেহের ওপর। এগুলো ছিল সেই হারিয়ে যাওয়া পাইথন স্কোয়াডের সদস্যদের লাশ। যখন সবাই মনোযোগ দিয়ে লাশের ক্ষতগুলো দেখছিল, ঠিক তখনই পেছন থেকে বিকট দাঁত কিরমির করার শব্দ ভেসে আসে।
কেউ ঘুণক্ষরেও ভাবেনি যে তাদের ওপর কোটি বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর হামলা করবে। আর এই গুহাটি ছিল তাদের বংশবৃদ্ধির আসল বাসা। ঝাঁকে ধেয়ে আসা ডাইনোসরের সামনে দলটি তাদের সব অস্ত্র দিয়ে ফায়ার শো করে। বন্দুকের আলোতে গুহা আলোকিত হয়ে ওঠে, কিন্তু দানবের সংখ্যা ছিল অগণিত। বাধ্য হয়ে তারা গ্রেনেড ফাটিয়ে পালানোর চেষ্টা করে। এই বিশৃঙ্খলার মাঝে ক্যাপ্টেন বেকার আর ওয়ালেস মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক কষ্টে লতাপাতা ধরে তারা গুহার বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে বাকি দলটা গুহা থেকে বের হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগেই দেখে তাদের সামনে হেলিকপ্টারের চেয়েও বড় এক বিশাল শিকারী ডাইনোসর দাঁড়িয়ে আছে। এদিকে দল ছোট বেকার আর ওয়ালেস এক খোলা জায়গায় পৌঁছায়, যেখানে চারদিকে শুধু হাড়গোড় ছড়ানো। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মাঝখানে একটা পূর্ণবয়স্ক বিশাল টিরেক্স গভীর ঘুমে আচ্ছন্ন। তারা শ্বাস আটকে কোনো মতে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। ভাগ্য ভালো যে বড় ডাইনোসরটি জাগেনি, কিন্তু দুর্ভাগ্যবশত সদ্য জন্ম নেওয়া কয়েকটি টিরেক্সের বাচ্চা তাদের দেখে ফেলে। বাচ্চাদের তীক্ষ্ণ চিৎকারে মুহূর্তের মধ্যে সেই ঘুমন্ত বিশাল দানবটি জেগে ওঠে। বেকার আর ওয়ালেস জঙ্গলের ভেতর দিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। তাদের বুলেটের আঘাত টিরেক্সের শরীরে যেন সুরসুরির মতো মনে হচ্ছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো স্ত্রী টিরেক্সটি হঠাৎ করেই তাদের তাড়া করা থামিয়ে দেয়। তারা যখন ভাবল যে হয়তো বেঁচে গেছে, তখনই পেছন থেকে আরও ভয়ঙ্কর এক বিশাল পুরুষ টিরেক্স তাদের পথ আটকে দাঁড়ায়। দুজনে দৌড়াতে দৌড়াতে এক খাদের কিনারায় চলে আসে। সামনে গভীর খরস্রোতা নদী আর পেছনে সাক্ষাৎ যমদূত। কোনো উপায় না দেখে বেকার ওয়ালেসকে নিয়ে সেই বরফ শীতল নদীর তীব্র স্রোতে ঝাঁপ দেয়। পানির বিশাল আঘাতে ওয়ালেস অজ্ঞান হয়ে যায়। আর অবাক করা বিষয় হলো সেই বিশাল ডাইনোসরটি অনায়াসে সাঁতরে নদীর ওপারে চলে যায়। ভাগ্যক্রমে তারা দুজন ডাইনোসরটির নজর এড়িয়ে যায়। ঠিক তখনই সোফিয়া নামের এক রহস্যময় নারী সেখানে উপস্থিত হয় এবং বেকারকে সাহায্য করে তার সঙ্গীকে পানি থেকে টেনে তুলতে। জানা যায় সোফিয়া সেই রিসার্চ স্টেশনের একমাত্র জীবিত সদস্য। আর নদীর ওপারে খাদের ওপরে টিরেক্সের সেই ভয়ঙ্কর গর্জন আসলে তাদের পরিবারের একে অপরকে ডাকার আওয়াজ ছিল। সোফিয়া তাদের দুজনকে 4 নম্বর রিসার্চ স্টেশনে নিয়ে যায়, যার মজবুত দেয়াল আপাতত ডাইনোসরদের আটকে রাখতে সক্ষম। বেকারের মনে একটাই প্রশ্ন, কোটি বছর আগের এই দানবরা কিভাবে এখানে এলো? সোফিয়া তখন আসল সত্যটা ফাঁস করে। সে এবং তার স্বামী সোভিয়েত জেনারেল বোরোগিনের নির্দেশে একটি পার্টিকেল কোলাইডার বা বিশেষ বৈজ্ঞানিক মেশিন তৈরি করছিল, কিন্তু পরীক্ষাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভুলবশত প্রাচীন যুগের সাথে একটি সময়ের সুড়ঙ্গ বা টাইম পোর্টাল খুলে যায়। জেনারেল বোরোগিন এই সত্য ধামাচাপা দিতে এবং সমস্ত গবেষণার তথ্য একা আত্মসাৎ করতে পুরো রিসার্চ টিমকে নির্মমভাবে হত্যা করে। সোফিয়াই ছিল একমাত্র জীবিত সাক্ষী। বেকার সাথে সাথে রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারে সাহায্য চায়, কিন্তু ওপরের কর্মকর্তারা তার ডাইনোসরের কথা মোটেও বিশ্বাস করে না। উল্টো তাকে উপহাস করে বলে যে সে হয়তো জঙ্গলের কোনো বিষাক্ত মাশরুম খেয়ে হ্যালুসিনেশনে ভুগছে। সাহায্য না পেয়ে 3 জন বাধ্য হয়ে জঙ্গলে হারিয়ে যাওয়া বাকি সঙ্গীদের খুঁজতে বের হয়। একই সময়ে দলের বাকি সদস্যরা নিরামিষাশী ডাইনোসরদের এলাকার ভেতর দিয়ে রিসার্চ স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু খোলা জায়গায় আসতেই সোভিয়েত দলটি তাদের ওপর অ্যাম্বুশ করে। দুই দলের মধ্যে যখন তুমুল গোলাগুলি চলছে, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। আকাশের প্রাগৈতিহাসিক রাজা টেরোড্যাকটাইল বা ডানাওয়ালা ডাইনোসরগুলো নিচের এই মানুষদের শিকার বানাতে নেমে আসে। বাধ্য হয়ে দুই দল যুদ্ধ থামিয়ে আকাশের দিকে গুলি ছুড়তে থাকে। ডাইনোসরগুলোর গতি এতই বেশি ছিল যে নিমিষেই এক সোভিয়েত সৈন্যকে তারা ছোঁ মেরে আকাশে তুলে নিয়ে যায়। ডাইনোসরদের এই খাওয়ার সুযোগে দলটি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে এবং জঙ্গলের প্রান্তে বেকারের দলের সাথে এসে মিলিত হয়। সবার একসাথে হওয়ার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। চারপাশ থেকে আবারও গা ছংছং করা হিসিস শব্দ ভেসে আসতে শুরু করে। সোফিয়ার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দলবদ্ধ শিকারী র্যাপ্টার ডাইনোসর তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। কথা শেষ হতে না হতেই অসংখ্য ছায়া গাছের ভেতর দিয়ে তাদের ওপর মরণঘাতী আক্রমণ চালায়। এই প্রাগৈতিহাসিক শিকারীরা শুধু মাটিতেই নয়, গাছের ঘন ডালাপালা থেকেও নিখুঁতভাবে আক্রমণ করতে শিখেছে। এদের সংখ্যা ছিল অগণিত। যদিও এদের আকার ছোট, এক গুলিতেই মারা যায়, কিন্তু এদের গতি এতই অবিশ্বাস্য যে ঠেকানো অসম্ভব। এই বিশৃঙ্খলার মধ্যে আহত এক সৈন্যকে ডাইনোসররা অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। বেকাররা সাথে সাথে তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু সেই আহত সৈন্য হাল ছাড়ার পাত্র ছিল না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ায়, হাতে শুধু একটা লাঠি আর একটা ছোট ছুরি নিয়ে 4টি ভয়ঙ্কর ডাইনোসরের মুখোমুখি হয়। সে তার নিজের হাত দিয়ে ডাইনোসরের ধারালো থাবা আটকে ধরে এবং উল্টো ছুরি দিয়ে তাকে শেষ করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, বাকি ডাইনোসরগুলো যখন তাকে চারদিক থেকে আক্রমণ করতে যাচ্ছিল, হঠাৎ করেই তারা যেন আরও বড় কোনো বিপদের উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে জঙ্গলে পালিয়ে যায়। সৈন্যটি ভাবে তার বীরত্ব দেখেই হয়তো প্রাণীগুলো পালিয়েছে। সে একটু শান্ত হয়ে সিগারেট ধরানোর কথা ভাবতেই টের পায়নি যে আসল মৃত্যু তার পেছনেই দাঁড়িয়ে আছে।
আসল ভয়ঙ্কর দানবটি ছিল একটি বিশাল আকারের চরম বুদ্ধিমান আলফা র্যাপ্টার। সে চোখের পলকে সেই সৈন্যটির পেট চিরে ফেলে। সে এতই চালাক ছিল যে সে বুঝতে পেরেছিল লাশের কাছে ফাঁদ পাতা আছে। মৃত্যুর কোলে ঢলে পড়া সেই সাহসী সৈন্যটি তার শেষ শক্তি দিয়ে ডাইনোসরটিকে আঘাত করার চেষ্টা করে, যাতে বাকিরা সতর্ক হতে পারে। বেকাররা সেখানে পৌঁছালেও সেই ধূর্ত দানবটি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আরেকজন সঙ্গী বুঝতে পারে সে আর বাঁচবে না। দলের বোঝা না হয়ে সে স্বেচ্ছায় স্টেশনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেকাররা যখন নৌকা নিয়ে পালাচ্ছিল তখন রিসার্চ স্টেশনের দিক থেকে এক কান ফাটানো বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সেই সাহসী সৈন্যটি দানবগুলোর সাথে নিজেকেও উড়িয়ে দিয়েছে। সকাল হওয়ার পর সোফিয়া সবাইকে জেনারেল বোরোগিনের সেই পাগলাটে পরিকল্পনার কথা বলে। যদি সেই মেশিনটা ধ্বংস না করা হয় তাহলে সময়ের সেই গর্তটি পুরোপুরি ভেঙে পড়বে। বেকার তার দলকে জানায় এটা এখন আর শুধু ভিয়েতনাম যুদ্ধের মিশন নেই, পুরো মানব সভ্যতার টিকে থাকার লড়াই। বেকার প্রথমে বম্বিংয়ের নির্দেশ দিয়ে সবকিছু ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সোফিয়া আতঙ্কে মাথা নাড়ে। সে জানায় যদি মেশিনটা জোর করে ধ্বংস করা হয় তাহলে ওই পোর্টালটা আতশবাজির মতো বিস্ফোরিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অর্থাৎ পুরো পৃথিবীতেই ডাইনোসরেরা হানা দেবে। এর মানে হলো তাদের নিজেদেরই মেশিনের কাছে গিয়ে সেটা ম্যানুয়ালি বন্ধ করতে হবে। ছোট দলটি যখন নদীর ধার ধরে এগোচ্ছিল হঠাৎ তীরে থাকা ট্রাইসেরাটপস ডাইনোসরের পাল অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেন তারা কোনো ধ্বংসাত্মক বিপদের পূর্বাভাস পাচ্ছিল। দলের লোকেরা যখন ভাবছিল তারা নৌকায় নিরাপদ, ঠিক তখনই নদীর পানির নিচে এক আলোড়ন তৈরি হয়। পানির নিচ থেকে হঠাৎ এক বিশাল জলজ দানব বেরিয়ে আসায় সবার শ্বাস আটকে যায়। ভাগ্যিস এই বিশাল দানবের মানুষের মতো ছোট শিকারের প্রতি কোনো আগ্রহ ছিল না। তার আসল লক্ষ্য ছিল নদীর তীরে থাকা তাজা ট্রাইসেরাটপসগুলো। এই প্রাগৈতিহাসিক শিকারের সুযোগ কাজে লাগিয়ে সোফিয়ার পথ প্রদর্শনে দলটি অবশেষে সেই মেশিনের ঘাঁটিতে পৌঁছায়। ঘাঁটিতে যাওয়ার রাস্তাটি ছিল ঘন কুয়াশায় ঢাকা, যেখানে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। এই সুযোগে সেই নাছোড়বান্দা র্যাপ্টারের দল আবারও আক্রমণ করে বসে। চারদিক থেকে আসা এই হামলায় দলটি একেবারে ছত্রভঙ্গ হয়ে যায়। এই চরম মুহূর্তে একজন সৈন্য গর্জন করতে করতে ডাইনোসরের পালের ভেতর ঢুকে পড়ে, নিজের জীবনের বিনিময়ে সঙ্গীদের পালানোর সুযোগ করে দেয়। গুলি শেষ হয়ে যাওয়ার পর সেই শেষ বুলেটটি নিজের জন্য রেখে দেয়, যাতে কোনোভাবেই দানবদের খাবারে পরিণত না হয়। ভোরের আলো ফুটতেই বেকার বেঁচে থাকা সঙ্গীদের নিয়ে ঘাটির মূল জায়গায় পৌঁছায়। সেখানে তারা অপ্রত্যাশিতভাবে দুইজন সোভিয়েত সৈন্যকে বাঁচায়, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। এই দুইজন জেনারেল বোরোগিনের নিষ্ঠুরতা এবং ডাইনোসরের হত্যাযজ্ঞ নিজের চোখে দেখেছিল, তাই তারা বেকারের দলে যোগ দিয়ে এই মহাবিপর্যয় থামানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই জেনারেলের লোকেরা এক মারাত্মক ভুল করে বসে। তারা গুলি করে একটা ছোট টিরেক্সের বাচ্চাকে মেরে ফেলে, আর তখনই সেখানে উপস্থিত হয়ে রাগে উন্মত্ত মা টিরেক্স। কয়েক টন ওজনের এই জীবন্ত কিলিং মেশিন পুরো ঘাটিতে তাণ্ডব চালাতে শুরু করে। তার রাগের কাছে ট্যাঙ্ক আর সাজোয়া যানগুলো খেলনার মতো দুমড়ে মুচড়ে যায়। ঘাটিতে রক্তের বন্যা বয়ে যায়। জেনারেল বোরোগিন ভয়ে ল্যাবরেটরিতে লুকিয়ে পড়ে এবং নিজের প্রাণ বাঁচাতে জোর করে পোর্টালটি চালু করার চেষ্টা করে, কিন্তু বেকার আর তার দল দরজা ভেঙে ভেতরে ঢুকে জেনারেলের লোকদের পরাস্ত করে। একগুঁয়ে জেনারেলের সামনে বেকার তার বন্দুকের পুরো ম্যাগাজিন খালি করে দেয়, আর সোফিয়া নিজের হাতে ঘাটির মেন পাওয়ার লাইন কেটে দেয়। মেশিন বন্ধ হতেই সেই টাইম পোর্টালটি আপাতত বন্ধ হয়ে যায়, কিন্তু বিপদ তখনও পাটেনি। সেই এক চোখ কানা বিশাল আলফা র্যাপ্টার তার দলবল নিয়ে বের হওয়ার পথ আটকে দাঁড়ায়। পিছু হটার সময় ডাইনোসরের দল যখন তাদের প্রায় ধরে ফেলছিল, তখন ক্যাপ্টেন বেকার তার জীবনের শেষ সিদ্ধান্তটি নেয়। এবার তার পালা সবার জীবন বাঁচানোর। সে পাগল প্রায় ডাইনোসরদের নিজের দিকে টেনে নেয়। অন্যদিকে উদ্ধারকারী হেলিকপ্টারটি মেঘ ফুঁড়ে নিচে নেমে আসে। যেসব কর্মকর্তারা ডাইনোসরের কথা বিশ্বাস করেনি, তারা নিচেই প্রাগৈতিহাসিক দানবদের দেখে আতঙ্কে বোবা হয়ে যায়। বেকার নিচে জীবনের সাথে লড়ছে শুনে কমান্ডার সেখানেই অপেক্ষা করার নির্দেশ দেয়। হেলিকপ্টারের হেলি মেশিন গান থেকে বৃষ্টির মতো গুলি পড়তে থাকে, ডাইনোসরদের মাটিতে মিশিয়ে দিতে থাকে। কিন্তু এদের সংখ্যা ছিল কল্পনারও বাইরে। হেলিকপ্টারের ফায়ারিংও এই ডাইনোসরের স্রোতকে থামাতে পারছিল না। এর মধ্যে আকাশ থেকে টেরোডাক্টিলগুলো হেলিকপ্টারের উপর আক্রমণ শুরু করে, ফলে চপারটি টালমাটাল হয়ে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া দেখে আবেগ আর টিকে থাকার লড়াইয়ে ওপর মহল বাধ্য হয়ে বেকারকে ছাড়াই হেলিকপ্টার নিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ক্যাপ্টেন বেকার তখন ডাইনোসরদের মাঝখানে আটকা পড়েছে। যে মুহূর্তে সে নিজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে জানতো এখান থেকে সে আর জীবিত ফিরবে না। যখন বিশাল এক র্যাপ্টার তাকে মাটিতে ফেলে তার গায়ে তীক্ষ্ণ দাঁত বসিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে বেকার মুচকি হেসে হাতে থাকা ডেটোনেটরের বোতামটি চেপে দেয়। এক ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো আন্ডারগ্রাউন্ড ঘাঁটি আর সেই প্রাগৈতিহাসিক দানবের দল চিরতরে আগুনের সাগরে তলিয়ে যায়। সোফিয়া এবং বাকিরা হেলিকপ্টারে করে প্রাণে বেঁচে ফিরে যায়, কিন্তু তারা যখন নিচের ধোঁয়ায় ঢাকা জঙ্গলের দিকে তাকায়, তাদের কারো মনেই জয়ের কোনো আনন্দ ছিল না। তারা দেখতে পায় ভিয়েতনামের পুরো জঙ্গলটি এখন ডাইনোসরদের সাম্রাজ্যে পরিণত হয়েছে। পোর্টাল ধ্বংস হলেও আধুনিক যুগে আটকা পড়া ডাইনোসরগুলো ইতোমধ্যেই বংশবৃদ্ধি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে এখন থেকে পৃথিবীর খাদ্য শৃঙ্খলে মানুষের পাশাপাশি আরও ভয়ঙ্কর এক খাদক স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে।
বন্ধুরা, এই মুভিটির বক্স অফিস কালেকশন দেখলে হলিউডের বড় বড় স্টুডিওগুলোরও ঘাম ছুটে যাবে। শুনলে হয়তো বিশ্বাস করবেন না, প্রিমিটিভ ওয়ার নামের এই মুভিটি রেটিং শুধু যে বিখ্যাত জুরাসিক ওয়ার্ল্ডের মতো আইপিকে ছাড়িয়ে গেছে তা নয়, বরং এর ইনভেস্টমেন্ট রিটার্নও সবাইকে চমকে দিয়েছে। মাত্র $8 মিলিয়ন স্বল্প বাজেটে তৈরি হয়ে মুভিটি বক্স অফিসে $120 মিলিয়ন আয় করে। যেখানে জুরাসিক ওয়ার্ল্ড বিশাল বাজেট নিয়ে তৈরি হলেও লাভের অনুপাতে এই বি গ্রেড মাস্টারপিসের কাছে হেরে গেছে। হলিউড ব্লকবাস্টারের মতো কোটি টাকার ভিএফএক্স না থাকলেও পরিচালক লুক স্পার্কস দারুণ সতেজার পরিচয় দিয়েছেন। তিনি গ্রিন স্ক্রিন ব্যবহার কমিয়ে ভিয়েতনামের আসল জঙ্গলে গিয়ে শুটিং করেছেন। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণার উপর ভিত্তি করে তিনি কিছু ডাইনোসরের গায়ে পালক যুক্ত করে তাদের একদম নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, যা মুভিটিকে দিয়েছে এক অদ্ভুত রিয়েলিস্টিক ফিল। মানুষের সাইকোলজি আর সাসপেন্স নিয়ে খেলা এই মুভিটি প্রমাণ করে যে গল্প আর ডিরেকশন ভালো থাকলে কোটি টাকা বাজেট লাগে না। এতক্ষণ ধরে এই টানটান উত্তেজনার গল্পটি শোনার পর আপনার কি মনে হয়, মানুষ কি আসলে এই ডাইনোসরদের সাথে টিকে থাকতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের অজান্তেই একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও এরকম রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে উৎসাহ দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কথা দিচ্ছি বারবার ফিরে আসবেন এমনই সব অজানা গল্পের খোঁজে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।